টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের যে সর্বশেষ সাক্ষাৎ হলো, সেখানেও পাকিস্তান হেরে গেছে। এখন বিশ্বকাপের ম্যাচ, সেটা যে ফরম্যাটেরই হোক, সেখানে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে হেরে যাবে, এটা একটা নিয়মের মতো ব্যাপার। এখানে অনেক কাল ধরে লড়াইটা এরকমই হচ্ছে। কিন্তু যদি বিশ্বকাপের বাইরের কথা হিসাবে নেই আমরা, তাহলে দু দলের একসময় পর্যন্ত তো হাড্ডাহাড্ডি লড়াই হতো। মানে বিশ্বকাপের ম্যাচটা বরং তখন একটু কাকতালীয় ছিল। সবাই আলোচনা করতো যে বাইরে পাকিস্তান তো পারে, এমন না যে একতরফাভাবে রেগুলার হারতেছে, কিন্তু বিশ্বকাপ হলেই কেন হেরে যায়। এখন আর ব্যাপারটা ওই কৌতূহলের জায়গায় নাই। এখন কেমন যেন ম্যাচ হওয়ার আগেই, গত বেশ কিছু কাল ধরে এটা জানা কথা যে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান জিতবে না। ইনফ্যাক্ট পাকিস্তান এখন কার সঙ্গে জিতবে, পাকিস্তানের এখন যে কোনো ফরম্যাটে ক্রিকেটের অবস্থাটা এরকম যে প্রায় সব দলের সঙ্গে, উল্লেখযোগ্য যে দলগুলো, তার সঙ্গে আগে থেকে ধরে নেওয়া হয় যে পাকিস্তান হেরে যাবে। দু একটা সিরিজ জিতলে সেটা, বা দু একটা ম্যাচ জিতলে সেটা বরং এখন বেশ বড় হেডলাইন হয় যে পাকিস্তান অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ারে হারায় দিছে। এই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ারে হারালো না, ওই সময় সবাই খুব সারপ্রাইজড হলো। বুঝেন অবস্থা, এক সময়ের পরাশক্তি পাকিস্তান, তারা অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া জিতছে কেন, এটা বিস্ময়কর ব্যাপার হয়েছে এখন। মানে পাকিস্তানের বিপক্ষে মোটামুটি উল্লেখযোগ্য যে শক্তিধর দলগুলো, তাদের খেলা মানেই এখন একতরফা একটা ম্যাচের রেজাল্ট হবে। বিশেষ করে খেলাটা যখন টি-20, তখন এটা আগে থেকেই বোঝা যায় যে পাকিস্তান হেরে যাবে। ইনফ্যাক্ট ওই ফেয়ারলেস ক্রিকেটটাই দেখাতে পারবে না, যেটা আজকালকে টি-20তে চলে। আপনি যদি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বাদ দেন, তাহলে তো এখন টি-20 ক্রিকেটটা একটা অন্য লেভেলে চলে গেছে, একটা ফেয়ারলেস গেমে পরিণত হয়েছে। ইনফ্যাক্ট এখন টেস্ট, ওয়ানডে, ওয়ানডে তো খুব একটা হয় না, টেস্ট টু ফেয়ারলেস ক্রিকেটে পরিণত হয়েছে। পাকিস্তান সেই জায়গা থেকে অনেক দূরে। কিভাবে চলে গেল? পাকিস্তান তো চিরকাল ফেয়ারলেস ক্রিকেটের জন্যই বিখ্যাত ছিল। ধরেন দুনিয়ার সব ফেয়ারলেস ফাস্ট বোলার, দুনিয়ার সব ফেয়ারলেস ব্যাটসম্যান, জাভেদ মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মেরে জিতাচ্ছে, কি সব ফেয়ারলেস ক্রিকেটার, ইনামুল হক। সেই দেশটা হঠাৎ করে এরকম জুবুথুবু হয়ে গেল কেন? কেন বাবর আজমরা এই দেশের ক্রিকেটের প্রতীকে পরিণত হলো, যারা হচ্ছে 110 স্ট্রাইক রেটে অনেক কিছু মনে করে, আগে থেকে সারেন্ডার করে থাকে, বক ডাউন হয়ে থাকে। এটা কারণটা কি? এটার কারণটা আসলে হুট করে ঘটে নাই। এই জায়গায় একটু সমালোচনা করতে গেলে নিজের খুব প্রিয় একজন মানুষকে সমালোচনা করতে হবে। সেইটা মাথায় রেখেই আমি একটু বলতে চাই যে 2018 সাল থেকে পাকিস্তান ক্রিকেট একটা মহাপতনের ভেতর দিয়ে যাচ্ছে। অবশ্যই পেছনের কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক, কিন্তু কি কি ঘটছে এবং কি কি ঘটতেছে, ঘটতে ঘটতে পাকিস্তানের ক্রিকেটটা কেন তলানিতে চলে যাচ্ছে, সেই জিনিসটা একটু আলোচনা করতে চাই। এই আলোচনাটা শুনলে একটা উপকার আছে। ওই যে ক্যানভাসাররা যেরকম বলে, ওরকম বলতে পারি যে আপনি যদি এই বইটি পড়েন তাহলে আরও জানতে পারবেন অমুক তমুক। আমার আজকের কন্টেন্টটা দেখলে আপনি আরও জানতে পারবেন যে বাংলাদেশের ক্রিকেটও কেন ওই একটা জুবুথুবু অবস্থায় আছে। কারণ বাংলাদেশও আসলে পাকিস্তানের লাইনেই আছে। সেই জায়গা থেকে আমরা ওই জুবুথুবু লাইনটায় আছি। সেটা একটু বলি, জুবুথুবু লাইনটা কি। দেখেন, ক্রিকেটে যে আধুনিক স্ট্রাকচারে আসছে, ফেয়ারলেস, সায়েন্টিফিক, ডাটা সায়েন্স, স্পোর্টস সায়েন্স মিলায় ক্রিকেট একটা এখন দারুণ মেকানিক্যাল হিউম্যান স্পোর্টসে পরিণত হয়েছে, দারুণ একটা সায়েন্টিফিক গেমে পরিণত হয়েছে। সেটা তো আপনারা চোখের সামনে দেখতেছেন। এটাই সবচেয়ে বড় রেভুলেশনটা হচ্ছে ইন্ডিয়াতে। অবশ্যই সবচেয়ে বড় রেভুলেশনটা হচ্ছে, কি ভয়ানক রেভুলেশন হচ্ছে। ওরা ডাটা সায়েন্স, স্পোর্টস সায়েন্সের প্রয়োগটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে ইচ অ্যান্ড এভরিথিং ওদের কম্পিউটার স্ক্রিনে হাজির, ওদের বিশেষজ্ঞদের সামনে। তো এই যে বিপ্লবটা হচ্ছে, এই বিপ্লবটায় যে বলে না, এই যে বিপ্লবের মহাসড়ক, এই বিপ্লবের মহাসড়কে পাকিস্তান উঠতে পারে নাই। বাংলাদেশ কখনো ওঠার চেষ্টাই করে নাই, পাকিস্তান উঠতে পারে নাই, বরং ওঠার পথে ছিল। আমরা বলতে পারি যে অন্য অনেকের আগে পাকিস্তান এই বিপ্লবটা টের পাইছিল। মুদাস্সার নজর টের পাইছিলেন যে এরকম একটা বিপ্লব আসতেছে পৃথিবীতে। পৃথিবীতে ক্রিকেটটা টেকনোলজির হাতে অনেকটাই চলে যাবে, টেকনোলজিতে এবং এই স্পোর্টস সায়েন্সে যে যত দক্ষ হবে, সে সামনের দিনে ক্রিকেট শাসন করবে। এটা খুব কাছাকাছি সময়ে পৃথিবীর অনেকগুলো দেশ টের পেলো, তার ভিতরে পাকিস্তান অনেকের আগে টের পেলো। সেটা 2000 সালের ঘটনা, সেটা একটু পরে আমরা ফ্ল্যাশব্যাকে যাব। তার আগে বলি পতনটা কি হলো। পতনটা হলো হচ্ছে 2018 সালে ইমরান খান যখন সরকার গঠন করলেন। ইমরান খান এক্স ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। আমি ইমরান খান নিয়ে কতটা অবসেসড সেটা তো আপনারা কম বেশি বোঝেন। ইমরান খান অসুস্থ হলেও আমি একটা ছোট কন্টেন্ট মানে ছাড়ার চেষ্টা করি যে আমার ক্যাপ্টেন অসুস্থ। কিন্তু প্রেসিডেন্ট ইমরান খান ক্রিকেটে নিয়ে যে কাজগুলো করলেন, এগুলো আসলে ক্রিকেটকে ধসায় দিল, একদমই ধসায় দিল। এবং খুব আয়রনি কি জানেন, এই কাজটা হলো আবার আরেকজন আমার খুব প্রিয় সংগঠকের হাত ধরে, এহসান মানির হাত ধরে।
এহসান মানিকে আবার পিসিবি চেয়ারম্যান করা হলো, ইমরান খান প্রেসিডেন্ট। আমরা তো আশা করি যে গোল্ডেন কম্বিনেশন। এহসান মানি যে একসময় বিশ্ব ক্রিকেট শাসন করছেন, এহসান মানি আর জগমোহন ডালমিয়া মিলে, সেই এহসান মানি পিসিবির প্রধান হয়েছেন ইমরান খান, যিনি একসময় বিশ্ব ক্রিকেট শাসন করছেন খেলোয়াড় হিসেবে, তিনি দেশের প্রধান হয়েছেন। কিন্তু আসলে হয় কি, ওই যে দুটো জিনিস, ইকোনমিক্স ওনাদের সাপোর্ট করতেছিল না, ফিনান্স ওনাদের সাপোর্ট করতেছিল না, একই সঙ্গে ওনাদের চিন্তাভাবনা খুবই ক্ষমা চেয়ে বলতেছি, ওনাদের দুজনেরই চিন্তাভাবনা খুব সেকেলে, খুব সেকেলে। দুজনেই তো নাইনটিজের মানুষ, একজন নাইনটিজের সংগঠক, একজন নাইনটিজের খেলোয়াড়। কিন্তু এর মধ্যে যে এই যে রেভলিউশনটা হচ্ছে, পাকিস্তান ওই রেভলিউশনের যাত্রায় অংশ নিচ্ছে, এইটা না ওনারা ঠিক বুঝতে পারতেছিলেন না। যার ফলে কি হলো, ওই যে বললাম ফ্ল্যাশব্যাকটা বলি, এখন 2000 সালের দিকে সারা পৃথিবীতে তখন যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে পারতেছে, তারা বুঝতেছে যে ক্রিকেট নিয়ে রিসার্চ করতে হবে, ক্রিকেটটাকে একটা এক্সেলেন্স সেন্টারে আনতে হবে, যেখান থেকে আমি তরুণ ক্রিকেটারদের শেপ দিব, সমস্ত দেশের ক্রিকেট নিয়ে রিসার্চ হবে, ক্রিকেটারদের ডাটাবেজ হবে, ক্রিকেটারদের দারুণ রিহ্যাব প্রসেস থাকবে, অমুক তমুক। তখন মূলত লোকের রিহ্যাবের ব্যাপারটা বেশি বোঝা শুরু করছে, তখন ওই স্পোর্টস সায়েন্স এত বেশি বুঝে ফেলে নাই। কিন্তু এর আগে কাজটা শুরু করছে ক্রিকেট অস্ট্রেলিয়া, কিন্তু ওই যে বাকি দেশগুলো মূলত 2000 সালের দিকে এই কাজটা শুরু করলো। আপনি জানেন এই উপমহাদেশে প্রথম এই ধরনের সেন্টার কে এস্টাবলিশ করে? পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমি স্থাপন করে গাদ্দাফিতে, লাহোরে। এবং শুধু এই একটা ন্যাশনাল ক্রিকেট একাডেমি স্থাপন করে তারা বসে থাকে নাই, এই কনসেপ্টটা ছিল মুদাস্সার নজরের ব্রেন চাইল্ড। উনি বাংলাদেশের যখন করছিলেন তখন ওনাকে নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু ভদ্রলোক খুব আধুনিক মনস্ক মানুষ, ইমরান খানদের চেয়ে সিনিয়র ক্রিকেটার, কিন্তু আধুনিক ক্রিকেটটা খুব ভালো বোঝেন। উনি বুঝলেন যে ক্রিকেট যদি আগাইতে হয়, তাহলে আসলে আর র ট্যালেন্টের উপরে নির্ভর করলে হবে না। সারা পৃথিবী ততদিন তো র ট্যালেন্টের উপরেই চলতেছে, আর পাকিস্তান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় র ট্যালেন্টের কারখানা। যে কোনো জায়গায় পাহাড়ে পর্বতের গোড়া থেকে এক একজন বিশাল বিশাল সুপারস্টার উঠে আসতেছে, শোয়েব আখতার, মানে যার দিকে তাকান। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার উপরে ভরসা করে থাকলে এক সময় আর আমরা পাবো না, কারণ সব তো 11টা পজিশন বেছে বেছে তো র ট্যালেন্ট বেরোবে না। দেখা যাবে 7জন ফাস্ট বোলার চলে আসছে, 7জন ফাস্ট বোলার দিয়ে তো আমি খেলবো না, আমার প্রত্যেকটা পজিশনে বেস্ট লাগবে, তাহলে কি আমার একটা নিজস্ব কারখানা লাগবে। উনি পেশোয়ার, রাওয়ালপিন্ডি, করাচি এসব জায়গায় এনসিএ শাখা করলেন এবং এনসিএ চিফ হিসাবে নিয়োগ দিলেন রডনি মার্শকে। একই সঙ্গে এনসিএর ওই বায়োমেকানিক্স গবেষণার জন্য অস্ট্রেলিয়া থেকে সম্ভবত কিসাম ফস্টার ওনাকে নিয়ে আসা হয়েছিল। প্রত্যেকটা সেকশনে বড় বড় এরকম লিজেন্ডারি সব গবেষক, কোচ, এদেরকে এনে যুক্ত করা হলো এই পুরো প্রজেক্টের সঙ্গে। আপনি জাস্ট আমি তুলনার জন্য বলতেছি যে পরের বছর ইন্ডিয়াতে এনসিএ হলো, ইন্ডিয়ার এনসিএ শুধু বেঙ্গালুরুতে থাকলো, এবং সেটার দায়িত্ব কে পেলেন জানেন? আইএস বিন্দ্রা। এখন আইএস বিন্দ্রা কে? ওদিকে পাকিস্তান এনসিএর প্রধান হচ্ছেন রডনি মার্শ, আর ইন্ডিয়ান এনসিএর প্রধান হচ্ছেন আইএস বিন্দ্রা। আইএস বিন্দ্রা লিজেন্ডারি সংগঠক, কিন্তু ক্রিকেট এক্সপার্ট তো না, টেকনিক্যাল এক্সপার্ট তো না। উনি হলেন এরপরে দীর্ঘদিন পর্যন্ত 2006-7 পর্যন্ত এই জিনিসটা, বা আরও পরে পর্যন্ত সন্দীপ পাতিলের আগ পর্যন্ত ইন্ডিয়ান এনসিএ রীতিমতো ওই সাবেক ক্রিকেটারদের এবং সাবেক ক্রিকেট রাজনীতিবিদদের একটা পুনর্বাসন কেন্দ্র ছিল, যে ওনাকে বোর্ডে বড় কোনো পদ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে বেঙ্গালুরুর এনসিতে একটা পদ দিয়ে দাও। এনসিএটা বরং ইন্ডিয়া শুরুতে ব্যবহারটা বোঝে নাই, পাকিস্তান ব্যবহারটা বুঝছে, কিন্তু সেই যে ধারাটা, সেই ধারায় উল্টো পথে চলা শুরু করলো একটা সময় এসে। ইমরান খানের আমলের কথা বলতেছিলাম, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড যদি করি, এর আগেই অবশ্য পাকিস্তানের ডেভেলপমেন্ট প্রসেসটা ফল ডাউন করা শুরু করছে। এনসিএ ভিত্তিক যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল তা হয় নাই। ইন্ডিয়া এর মধ্যে সন্দীপ পাতিল আসলে প্রথম এনসিএকে শেপ দেওয়া শুরু করলেন, উনি মানে প্রথম মাথায় আসলো যে জিনিসটাকে সায়েন্টিফিক করতে হবে। তারপরে তো রাহুল দ্রাবিড় এটাকে অন্য স্তরে নিয়ে গেছে। রাহুল দ্রাবিড় এখন যে স্তরে নিয়ে গেছে, এইটাকে বলে স্টেট অফ আর্ট স্তর, যে আপনি চূড়ান্ত, এখন পর্যন্ত পৃথিবীতে ইচ্ছে ভালো কেউ কিছু কল্পনা করতে পারতেছে না। সারা ইন্ডিয়ার প্রতিটা বিন্দুকে এনসি এর সঙ্গে কানেক্ট করা, এবং সম্প্রতি তো জয় শাহ ওপেন করছেন, ওরা ওটার নামও বদলায় ফেলতেছে, সেন্টার অফ এক্সেলেন্স করতেছে। আসলে ওটা আর শুধু ক্রিকেট একাডেমি দিয়ে ওটা বোঝানো যাচ্ছে না, শুধুমাত্র 78টা উইকেট হচ্ছে এখানে, 6টা ক্রিকেট ফিল্ড হচ্ছে, কতগুলো যে ভিন্ন ভিন্ন ধরনের ভবন হচ্ছে, কত গবেষণাগার হচ্ছে, আনবিলিভেবল একটা প্রজেক্ট হচ্ছে, আনবিলিভেবল। সেখানে পাকিস্তানেরটা ফল ডাউন আগেই করা শুরু করলো, কিন্তু ইমরান খানের সময়ে এসে অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনীতিকরণ, এই দুটো মিলায় পুরো পাকিস্তান ক্রিকেটটাই ধস নামলো। কিরকম ধস নামলো?
দেখেন এহসান মানিক কি করলেন, ওদের প্রথমত ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা একেবারে ধ্বংসের মুখে নিয়ে গেলেন। পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেট স্ট্রাকচার সারা পৃথিবীর কাছে একটা ঈর্ষার কারণ ছিল সবসময়। পাকিস্তান র ট্যালেন্ট পায়, যুক্তি ছাড়া তো কিছু হয় না। পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেট সবসময় খুব সুন্দর, সেটা খুব স্বতঃস্ফূর্ত একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট। এটা যত না ওপর থেকে চালানো হয়, পিসিবি যত না চালাইতো, তার চেয়ে বেশি নিজে নিজে খুব ভালো চলতো। বলতে পারেন নিজে নিজে কিভাবে চলে। এই নিজে নিজে চলার মূল রসদ হচ্ছে পাকিস্তানে বড় বড় সব ডিপার্টমেন্ট, ধরেন ওয়াবদা, হাবিব ব্যাংক, এরকম সব বিভিন্ন প্রতিষ্ঠান, তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নিত। আর ছিল প্রচুর রিজিওনাল ক্লাব টিম, সব মিলে বিশাল স্ট্রাকচার, কয়েক টায়ারের বিশাল স্ট্রাকচার। এই এহসান মানি ইমরান খানের নির্দেশে এই পুরো স্ট্রাকচারটা ভেঙে দিলেন। প্রথমত ডিপার্টমেন্ট দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করলেন। ডিপার্টমেন্ট দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ক্রিকেটে একটা কালো অধ্যায় শুরু হয়ে গেল। আর হচ্ছে প্রাদেশিক ক্লাব দল সবগুলোকে ছোট করে এনে ওই ওনাদের যুক্তি ছিল যে জিনিসটা কম্পিটিটিভ হচ্ছে না, এই কারণে এত দল রাখা যাবে না, এটাকে মাত্র 8টা প্রাদেশিক দলে পরিণত করা হলো, 8টা দলের একটা টুর্নামেন্টে পরিণত করা হলো। এটার ফলে কি হলো দেখেন, মানে পাকিস্তানের ক্রিকেটের যে আজকের যে কঙ্কালটা দেখতেছেন, এটার মাংস খোলা শুরু হয়েছে 2018 সালে। এটার ফলে কয়েক হাজার ক্রিকেটার এক রাতের ব্যবধানে বেকার হয়ে গেল, মানে তাদের আর কিছু করার নাই। আপনি যেখানে 36-37টা দল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে, সেখানে রাতারাতি সেটাকে 8টা দলে নামায় আনলেন। এটা তো ভয়াবহ বিপর্যয়। এবং সেখানে বাদ দিলেন কাদের? বাদ দিলেন হচ্ছে ডিপার্টমেন্ট টিমগুলোকে, মানে হাবিব ব্যাংক টাবিব ব্যাংক ওয়াবদা, এদেরকে বাদ দিয়ে দিলেন। যারা চিরটা কাল সেই ব্রিটিশ আমলের পর থেকে যারা চিরটা কাল প্লেয়ার প্রডিউস করে আসছে। কারণ কি? ওদের ফান্ড আছে, প্রতিষ্ঠানের ফান্ড আছে, সেই বাজেট দিয়ে ওরা টিম চালায়। ওরা পিসিবির ধার তো কোনো কালে ধারে না। ওরা নিজেরা নিজেদের মতো করে গ্রাউন্ডের উন্নয়ন করে, নিজেরা কোচ রাখে পার্মানেন্ট বেতনে। হাবিব ব্যাংকে ক্রিকেট খেলা মানে হচ্ছে সে লোকের জীবন সেটেল হয়ে যাওয়া, আদি আমল থেকে। সেটা আজকে বলে না, সেটা ওই অবিভক্ত পাকিস্তান আমলেও হাবিব ব্যাংকে ক্রিকেট খেলতে পারলে একটা লোকের জীবন বর্তে যেত, চাকরি হয়ে যাবে, সুন্দর চাকরি, হাবিব ব্যাংকের চাকরি। একদিনও ব্যাংক অফিসে যাইতে হবে না, কিন্তু ফার্স্ট ক্লাস গ্রেডের অফিসারদের মতো বেতন, কি সুযোগ সুবিধা, ক্রিকেটারদের কোনো দুশ্চিন্তা নাই। বহু ক্রিকেটার, পাকিস্তানের লাখো লাখো বাচ্চা ক্রিকেটে আসতো হাবিব ব্যাংকে চাকরি করবো, ওকে হাবিব ব্যাংকে না হোক অবদায় চাকরি করব। এরকম প্রচুর টিম আছে না, প্রচুর ডিপার্টমেন্টাল টিম। এগুলো শেষ হয়ে যাওয়াতে ক্রিকেটে ওই টাকাটা ঢোকা বন্ধ হয়ে গেল, শত শত ক্রিকেটার বেকার হয়ে গেল। এবং ওই যে লাখ লাখ ছেলে ওই স্বপ্ন নিয়ে মাঠে নামতেছে যে একদিন এই ডিপার্টমেন্টগুলো চাকরি নিব আমি ক্রিকেটার হিসাবে, ওটা শেষ হয়ে গেল। পরে 2022 সালের দিকে জিনিসটা রিভাইভ করা হয়েছে, ডিপার্টমেন্টগুলো আবার ফার্স্ট ক্লাসে আসছে, কিন্তু ওই জিনিসটা আর পায় নাই। এখন ডিপার্টমেন্টগুলো আর ওই হারে বিনিয়োগ করে না, এবং তারা ক্রিকেট নিয়ে ওই পরিমাণে সিরিয়াসও না। আগে যেমন একজন কোচকে 5 বছর 6 বছর মেয়াদে নিয়োগ দিত, খেলোয়াড়দেরকে লাইফ লং চাকরি দিত। লাইফ লং মানে কি? অবসর না হওয়া পর্যন্ত তারা চাকরিতে থাকবে, রীতিমতো ব্যাংকের চাকরিদের যেরকম যে বয়সে অবসর হবে, এদেরও সেই বয়সে অবসর হবে। কি সেটেলড একটা লাইফ, সব শেষ হয়ে গেল ওই এক ধাক্কায়, ওই এক ধাক্কায়। এরপর যেটা হলো 2022-এর পর থেকে 2022 পর্যন্ত এই কালো সিস্টেমটা ছিল। এরপর প্রতি বছর সিস্টেম বদলায়। মানে আজকে যদি আপনি গিয়ে পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেন, তাহলে তারা আপনাকে নিশ্চিত করে বলতে পারবে না সামনের বছর তারা কি সিস্টেমে খেলবে। এই রিজিয়নগুলোর হয়ে খেলবে, নাকি ক্লাবের হয়ে খেলবে, নাকি ডিপার্টমেন্টের হয়ে খেলবে। আচ্ছা, খেললে ফরম্যাটটা কি? রাউন্ড রবিন লিগ হবে, হোমে হবে, নাকি ম্যাচ কমবে না বাড়বে, কেউ জানে না। প্রতি বছর জিনিসটা একটা ঝামেলা পাকাচ্ছে প্রতি বছর। ফলে আপনি একটা দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে ওই দেশের সব ধরনের ক্রিকেট ধ্বংস করার মূল সিস্টেম, ফার্স্ট ক্লাস ক্রিকেটকে শেষ করে দেওয়া। ওই জিনিসটা হয়েছে। এবং কেন করা হয়েছে সেটা শেষ দিকে গিয়ে বলতেছি। কিন্তু এইটার প্রভাব আসলে ওয়ানডে টুর্নামেন্টগুলোতে পড়লো, টি-20 টুর্নামেন্টগুলোতে পড়লো। এগুলাতে আবার এহসান মানি ইন্ডিয়াকে কপি করে, ইন্ডিয়া বিজয় হাজারে বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে এগুলারে কপি করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট চালু করার চেষ্টা করলেন। ওই আদি টুর্নামেন্ট যেগুলো ইন্ডিয়ার পাকিস্তানের অর্গানাইজারদের স্বতঃস্ফূর্ত টুর্নামেন্ট ছিল, সবগুলো বন্ধ করে দেওয়া হলো, দিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করা হলো। এটাতে ইনভেস্ট করার টাকা নাই, পিসিবির টাকা নাই, পিসিবি তো দেউলিয়া। ফলে আপনি যখন যারা নিজেদের টাকায় ক্রিকেট চালাচ্ছে তাদের বের করে দিয়ে আপনার নেই টাকা, মানে আপনি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। আপনার দেশে এমনি একটা ইকোসিস্টেম আছে, ওই ইকোসিস্টেমে আপনি কখন হাত দিবেন? যখন ওর চেয়ে বেশি টাকা বা ওর চেয়ে বেশি ক্ষমতা আপনার পকেটে থাকবে, ওই ইকোসিস্টেমের টাকা আপনি বের করে দিলেন, এবার আপনি আর টাকা ঢুকাইতে পারতেছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড পেশোয়ার ইয়ের কাছে টাকা ধার চায়,
যে সরকারের কাছে টাকা ধার চায় যে এই বছর ফার্স্ট ক্লাস ক্রিকেট চালাইতে পারি নাকি, আমার কিছু টাকা দেন। বুঝেন অবস্থা, তারা নিজেরা দেউলিয়া, ওদিকে তারা ডিপার্টমেন্টগুলারে ক্লাবগুলারে বাইর করে দিছে, তাদেরকে এগুলাতে খেলতে দেয় না, কোনো বছর দেয় কোনো বছর দেয় না, এবং অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়ছে। স্পন্সররা সবাই সরে গেছে এই কারণে, স্পন্সরদের কাছ থেকে কিছু টাকা আসতো ঘরোয়া ক্রিকেটে, তাও আসে না। এখন অবস্থাটা কি দাঁড়াইছে দেখেন, 2018-র আগে একজন টপ লেভেল ফার্স্ট ক্লাস ক্রিকেটার সিজনে মান্থলি মোটামুটি 1 লাখ টাকার উপরে কামাইতেন। টপ লেভেল না, মিডিওকোর ক্রিকেটারই সিজনের সময়, ফার্স্ট ক্লাস সিজনের সময় মাসে 1 লাখের উপরে কামাইতেন। এখন জানেন সে এটা কোথায় গিয়ে ঠেকছে? 30,000-এর নিচে গিয়ে ঠেকছে, 30,000 রুপির নিচে, এবং পাকিস্তানি রুপি কিন্তু। ডলারে এই 2018 থেকে এই পর্যন্ত হিসাব করেন, ডলারের মান পড়তে পড়তে কই পড়ছে, মানে ওদের 30,000 রুপিতে বোধহয় আমাদের এখানে কত হবে, 16,000-17,000 টাকা হবে। মানে একটা টপ লেভেলে খেলবে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে, সেই ছেলের মান্থলি ইনকাম 16-17,000। ওটার জন্য কে ক্রিকেটে যাবে? ফলে প্রতিভাবান ছেলেগুলো এখানে যাচ্ছে না, দুবাইতে চলে যাচ্ছে চাকরি করতে। দুবাইতে গিয়ে মিস্ত্রির কাজ করতেছে, কুরিয়ারের কাজ করতেছে, ফুড সাপ্লায়ারের কাজ করতেছে, তবু ক্রিকেট খেলবে না, বরং তারা ওখানে বসে ক্রিকেট খেলে, আবার কেউ কেউ পাকিস্তানে ফিরে আসতেছে। মানে কি একটা বিভৎস অবস্থা! পৃথিবীর সবচেয়ে বেশি র ট্যালেন্ট সাপ্লাই দেওয়া দেশটা আজকে নিজের কোনো ক্রিকেটারকে ধরে রাখতে পারতেছে না। এর সঙ্গে বয়সভিত্তিক স্ট্রাকচারটা দোষে গেছে। বয়সভিত্তিক স্ট্রাকচারে পাকিস্তানের চিরকালের একটা দুর্বলতা হচ্ছে, ইন্ডিয়ারও ছিল একটা সময়, ইন্ডিয়াও এটা ত্যাগ করছে বহু আগে, যখন বুঝছে যে এটা দিয়ে ফল আসবে না। সেটা হচ্ছে ওখানে বয়স চুরি করে কিছু বুড়ো বুড়ো খেলোয়াড় পাঠায় রেজাল্ট আনা। পাকিস্তান ওই অভ্যাস থেকে বেরোয় নাই, রেজাল্ট পায় না, কিন্তু ওই সত্যি সত্যি বাচ্চাদের দিয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলানো এটা করতেছে না। এবং বয়সভিত্তিক ক্রিকেটারদের তো আপনার প্রপার ট্রেনিং গ্রুমিং করা লাগবে। এনসিএ দিয়ে শুরু করছিলাম, তাই এনসিএ দিয়ে আলোচনাটা, যে এই একদিকে ইন্ডিয়ার এনসিএ দেখেন, এখন বললাম যে স্টেট অফ আর্ট পর্যায়ে চলে গেছে রাহুল দ্রাবিড়ের হাতে। আর পাকিস্তান এনসিএর কি অবস্থা? পাকিস্তান এনসিএর অবস্থা এখন, পাকিস্তান এনসিএর চিফ হচ্ছে নাকিব জাভেদ। পাকিস্তান এনসিএর বাকি যে ব্রাঞ্চগুলো সেগুলো কার্যত বন্ধ, সেগুলো কার্যত এখন ঝুলকালি পড়ে আছে। মানে ও করাচি এনসিএতে এর মাঝে নিউজ দেখতেছিলাম যে করাচির যে এনসিএ ভবন, সেখানে হচ্ছে একটা আপৎকালীন হাসপাতাল করা হয়েছে। ওখানে হাসপাতালের নার্স টার্স রুগীরা এরা থাকে। এটা খারাপ না, মানব সেবায় লাগলে আসলে যে কোনো জিনিস মানব সেবার জন্য সবার আগে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু কতটা অব্যবহৃত পড়ে থাকলে ওইখানকার কর্তৃপক্ষ অফার দিতে পারে যে তোমার ওখানে আমি হাসপাতাল করি। নিশ্চয়ই এনসিএতে যদি কাজ থাকতো তাহলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ অন্য কোথাও করতো কাজটা। দিস ইজ পিকচার। এখন এই লাহোরে গাদ্দাফির সঙ্গে যে এনসিএটা, এটা ছাড়া বাকি কোনোটা আর ফাংশন করে না। বাকিগুলো সব পড়ে আছে, পড়ে পড়ে যেসব জিনিসপত্র কেনা হয়েছিল, যেসব যন্ত্রপাতি কেনা হয়েছিল, এক হচ্ছে সেগুলো বহু সেকেলে হয়ে গেছে, ওই সব প্রযুক্তি এখন আর চলে না। তারপরে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক মতো ফাংশন করে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সর্বাধুনিক যে ডাটা প্রসেসিং সফটওয়্যারগুলো আছে, এগুলো কোনোটা এখন আর কিনতে পারে না, এমন অবস্থায় গিয়ে ঠেকছে। তাদের ওখানে ওই যে এখন এনসিএতে বিভিন্ন পদে চাকরি পান হচ্ছে মূলত এক্স ক্রিকেটার, যারা হচ্ছে এই পিসিবির সঙ্গে বিভিন্ন তৈলাক্ত সম্পর্ক রেখে বেড়াতে পারেন তারা। কোনো যোগ্য লোকের ওখানে আর ভাত নাই। একদিকে ইন্ডিয়া যেমন সারা পৃথিবী থেকে ছেঁকে নিয়ে আসতেছে, ইন্ডিয়াই প্রডিউস হচ্ছে বড় বড় বিশেষজ্ঞ, তাদেরকে চাকরি দিয়ে, তাদেরকে দিয়ে সারা পৃথিবীতে চমকা দিচ্ছে। বিপরীতে ওই পাকিস্তানের সেই যে যারা সবার আগে শুরু করছিল, হাইটেক দিয়ে শুরু করছিল, তারা পড়তে পড়তে এখন সে আদিম একটা জায়গায় চলে গেছে যেখানে এনসিআর ফাংশনই করে না। ফলে কি হচ্ছে, আন্ডার 19 ছেলেপেলে বা বয়সভিত্তিক ছেলেপেলে যদি বা প্রতিভাধর হয়, প্রতিভাধর সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। পাকিস্তানি বা ইন্ডিয়ানদের প্রতিভা নাই এ কথা তো বলার কোনো সুযোগ নাই। এই দুটো দেশ হচ্ছে অটো প্রতিভার দেশ। এই দুটো দেশে ক্রিকেট এর প্রতিভাধর ছেলেরা জন্মাবেই, মেয়েরা জন্মাবেই। তো সেইটা পাকিস্তানেও আছে, কিন্তু ওদের কোনো স্মুথ ট্রানজিশন হচ্ছে না, ওরা ভালো ঘরোয়া ক্রিকেট খেলতে পারতেছে না, এনসিএ থেকে ওই সাপোর্টটা পাচ্ছে না। ফলে এরা আসলে একটা নিম্নমানের খেলোয়াড়ি অভিজ্ঞতা এবং নিম্নমানের কম্পিটিটিভনেস নিয়ে আসলে সর্বোচ্চ পর্যায়ে ঢুকতেছে। তারপরও ডিফারেন্স করে দেওয়ার একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে আইপিএল। আইপিএল এর দিকে আপনি যদি তাকান, আমি বলতেছি না যে আইপিএল র ট্যালেন্টকে পেলে পুষে সূর্যা কুমার যাদব বানাইতে পারবে, সেটা পারবে না। কিন্তু যদি আইপিএল এর 50% মানেরও একটা টুর্নামেন্ট পিএসএল হতো, তাহলে অ্যাটলিস্ট ফিয়ারলেস ব্যাপারটা তৈরি হতো এই ক্রিকেটারদের মধ্যে। এদের র ট্যালেন্টটা তো আছে,
ভিতরে ধরেন ডোমেস্টিক থেকে কিছু শিখতেছে না, কম্পিটিটিভ উইকেট পাচ্ছে না। ও আরেকটা জিনিস, উইকেটটা যাচ্ছে তাই হয়ে গেছে যে পাকিস্তান ছিল একসময় পেসারদের স্বর্গ, সেখানে সব উইকেট হয়ে গেছে হাইওয়ে, মরা উইকেট। ওই উইকেটে আগে তো বোলাররা অন্তত তৈরি হতো, সে বোলারও তৈরি হচ্ছে না, এমন অবস্থা হয়েছে, ডেড উইকেট। ফলে ওইগুলার ভিতর দিয়ে আসতেছে, আসার পরে আবার খেলতেছে পিএসএল নামের একটা টুর্নামেন্ট, যেখানে আসলে টপ লেভেল কোনো কম্পিটিশনই হয় না। মানে এটা এখন লোকেরা মজা করে বলে, ক্রিকেট বিশেষজ্ঞরা মজা করে বলেন বোলার ফ্রাঞ্চাইজি। মানে এখানে কিছু বোলাররা ভালো করে, কারণ কি? কারণ হচ্ছে ব্যাটিং এ করার মতো কেউ নাই এখানে। পাকিস্তানের ব্যাটসম্যানরা শুধুমাত্র যারা সবাই খেলে, এছাড়া বাইরে থেকে কোনো ভালো ব্যাটসম্যান পিএসএল খেলতে আসে না। এখন বাইরে থেকে ভালো বোলারও আসে না, কিন্তু পাকিস্তান যেহেতু অটো প্রসেসে কিছু বোলার পায়, ফলে এটা বোলার ডমিনেটিং একটা টুর্নামেন্টই হয়ে রয়েছে। এই জায়গায় 110-12 স্ট্রাইক রেটে খেললে আপনি বড় ব্যাটসম্যান। এখন পৃথিবী কোথায় চলে গেছে দেখেন। আপনি আইপিএল এর কথা বাদ দেন, আইপিএল এর ফেয়ারলেস ব্যাপারটা তো সারা পৃথিবীরে প্রভাবিত করতেছে। পাকিস্তান ছাড়া সারা পৃথিবীর টপ খেলোয়াড়রা আইপিএল এ খেলতেছেন, ফলে তারা যার যার দেশে ওই সম্পদটা নিয়ে যাচ্ছেন। ওই ছোট মাঠে খেলা, ওই বিস্ফোরক ব্যাটিং এর অভ্যাস, কোচদের দেওয়া অবাধ স্বাধীনতা, ওই হাইটেক সুবিধা ইউজ করা, এগুলো সব দেশে ছড়ায় পড়তেছে। বিগ ব্যাশের সঙ্গে যদি তুলনা করেন, তাও পিএসএল এর স্ট্রাইক রেট দেখবেন কত পুয়ার। মানে পিএসএল এখনো ওল্ড স্কুল স্টাইলে অনেকটা ওয়ানডের একটু ছোট ভার্সন হিসাবে টি-20 খেলে। ফলে বাবর আজমরাই পাকিস্তানের টি-20 প্রতীক হয়ে গেছে। এই যে কালকে ইন্ডিয়ার কোন বিশেষজ্ঞ, সম্ভবত ক্রিস শ্রীকান্ত বা কেউ একজন বলতেছিলেন যে পাকিস্তান দলে ফারহান ছাড়া কোনো ইন্টারন্যাশনাল টি-20 ব্যাটসম্যান নাই। আসলেই তাই, আসলেই তাই। এর একটা ব্যাটসম্যানের ভিতরে ওই ফিয়ারলেস অ্যাটিটিউডটা নাই যে আমি গিয়ে 280-70 স্ট্রাইক রেটে ব্যাট করে আসবো। এখন দেখেন এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে ডিসাইডার হচ্ছে কি, যে কোনো একটা ব্যাটসম্যান 30 বল, 35 বল, 20 বল খেলতেছে 300 কাছাকাছি স্ট্রাইক রেটে, 270-80 এরকম স্ট্রাইক রেটে, এবং সে আসলে ডিসাইডার হয়ে যাচ্ছে। আপনি 150-200 স্ট্রাইক রেটেও আর ম্যাচ পার্থক্য গড়ে দিতে পারতেছেন না। এই স্ট্রাইক রেটে খেলতেছে, একাধিক ব্যাটসম্যান টিমে খেলবে, কিন্তু যে মূল পার্থক্যটা করে দিচ্ছে সে ব্যাট করতেছে 300 কাছাকাছি স্ট্রাইক রেটে। এখন পাকিস্তানে সেখানে যে ডিসাইডার যারে ভাবা হচ্ছে, সে ব্যাট করতে পারে 150-60 স্ট্রাইক রেটে। এটা তো মানে আকাশ আর পাতাল বললেও কম বলা হয়। আকাশ আর অন্য কোথায়, মানে অত নিচের কথা কল্পনা করতে পারতেছি না, এরকম একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মানে পুরো ইকোসিস্টেমটা ধসে গেছে, একদম প্রান্তিক ক্রিকেট থেকে শুরু করে পিএসএল পর্যন্ত। যত জায়গায় খেলোয়াড়রা গ্রুমড হইতে পারে, নার্সিং এর সুযোগ পাইতে পারে, তৈরি হইতে পারে, কোনোটা আর অস্তিত্ব নাই। এখন এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা আসলে খানিকটা বলবো যে আউট অফ কন্ট্রোল, কারোর কিছু করার নাই। এইটা কাউরে নির্দিষ্ট করে দোষ দিতে পারবো না। ইমরান খান যখন এই কাজগুলো করছেন, ইমরান খান বুঝতেন না যে এটাতে ক্রিকেটে একটা বিপর্যয় নেমে আসবে? হ্যাঁ, অবশ্যই হোমসিকাল ছিল ওই অংশটা, যে আপনি ডিপার্টমেন্টাল টিমগুলোরে বের করে দিয়ে নিজের বিপদ আরও বাড়াইছেন। কিন্তু বড় একটা কারণ ছিল হচ্ছে ফিনান্স। ফিনান্স, এই পাকিস্তান যে একটা মহা অর্থনৈতিক মন্দার ভিতর দিয়ে যাচ্ছে গত 1.5 দশকেরও বেশি সময় ধরে, এই মন্দার প্রভাবটা ক্রিকেটে ভয়ানকভাবে পড়ছে। এবং সেই জায়গায় যে এই মন্দাটাকে সামাল দিতে যে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হচ্ছে চলে, সেটা পিসিবি কখনো দেয় নাই। ওই যে বললাম যে এরকম মন্দার সময় আপনি যারা মূল যোগানদাতা, স্পন্সর এবং ডিপার্টমেন্টাল টিম, তাদের বের করে দেওয়া তো আরও আত্মঘাতী। আপনার নেই টাকা, আপনি কেন এদের বের করে দেন? আপনি আরও ওদের হাত পা ধরবেন যে তোমরা বাবা এই সময়টা শক্ত হয়ে থাকো, এতকাল ছিলে আরও শক্ত হয়ে থাকো। সেটা তো করাই হয় নাই, উপরন্তু পিসিবির পকেটে টাকা নাই। পিসিবির সরকারও টাকা দিতে পারে না। আরে সরকার চলতেছে আইএমএফ এর ঋণে। সরকার আজকে এর কাছে ঋণ চায়, ওর কাছে ঋণ চায়, ঋণ না পায় দেশে কফির দাম হয়ে যায় পেট্রোলের চেয়ে বেশি। এরকম একটা দেশ স্বভাবতই সরকার ভর্তুকি দিতে পারতেছে না। আমাদের তবু আমাদের একটা ওই যে 1200 কোটি না 1500 কোটি টাকার একটা এফডিআর দেখায় আমরা খুব হামবড়া ভাব নিতে পারি আমাদের ক্রিকেট বোর্ড, ওদের তাও নাই। ওদের প্রায়শই এটা ওটা আয়োজন করতে গেলে বিভিন্ন প্রাদেশিক সরকারের কাছ থেকে লোন করা লাগে, কেন্দ্রীয় সরকারেরও লোন দেওয়ার ক্ষমতা নেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকছে। এবং আরেকটা বড় সমস্যা, ওই যে বললাম বুদ্ধিমত্তার সঙ্গে এসব পরিস্থিতি হ্যান্ডেলও করতে পারে নাই। পিএসএল প্রথম কয়েক বছর জেদাজিদি করে, যে সময় নিরাপত্তার জন্য পাকিস্তানে আয়োজন করা সম্ভব হচ্ছিল না, সে সময় এমিরেটসে করতে গিয়ে পিএসএল এর পেছনে পাকিস্তানের মোটামুটি তহবিল শেষ হয়ে গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ওই সময় কিন্তু ফ্রাঞ্চাইজিরা তো আপনার আয়োজনের খরচ দিবে না, ফ্রাঞ্চাইজিরা টাকা কিছু খরচ করছে,
এক হচ্ছে পিএসএল এর যে ফ্রাঞ্চাইজিরা তারাও এই অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি, বিশেষত এখন তো পৃথিবীব্যাপী ফ্রাঞ্চাইজি ডমিনেশন ইন্ডিয়ার হাতে, তো ইন্ডিয়ানদের মতো অত টাকা তো তাদের নাইও, আর থাকলেও তো আমি আয়োজনের টাকা দিব না। তুমি শখ করে আইসো কেন ওই জায়গায় আয়োজন করতে, এই আমিরাটসে আইসো কেন? তোমার নিরাপত্তার সমস্যা ছিল, আর 2-4 বছর ওয়েট করতা, 2 বছর পরে পিএসএল খেলতে, আপাতত বন্ধ থাকতো। ওই শখ দেখাইতে গিয়ে তারা প্রচুর গচ্ছা দিছে, যা ডলার রিজার্ভ ছিল ওটা বের হয়ে গেছে ওখানে। এখন এমিরেটস তো নিশ্চয়ই পাকিস্তানি রুপিতে পেমেন্ট নিবে না, ফলে ডলারে গেছে। আরেকটা বিলাসিতা দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের, সেটা হচ্ছে যে তারা এই দুর্দিনের মধ্যেও কখনোই উচ্চ বেতনের কোচ নিয়োগ করা বন্ধ করে নাই, কখনো না। তারা সবসময় পৃথিবীর হাই পেইড কোচ, এখনো হেসন হচ্ছে তাদের কোচ। হেসন পৃথিবীর টপ ভ্যালু মার্কেট ভ্যালুওয়ালা কোচদের একজন। এখন হেসনরে যদি আপনি মাসে অতগুলো করে ডলার দেন, ওটা তো রুপিতে দিলে হচ্ছে না রে ভাই। আপনার নাই দেশেই ডলার, আপনার রিজার্ভ ব্যাংকের ডলার নাই, কেন্দ্রীয় সরকারের কাছে ডলার নাই, আপনি ওই প্রদেশের কাছ থেকে ডলার ধার করে আনতেছেন, এনে সেটা মাইকে সঙ্গে দিয়ে দিচ্ছেন। আপনি ক্রিকেট ডেভেলপমেন্টে আপনি একটা ইকুইপমেন্ট কেনার উপায় নাই, আপনার একটা ট্রেডমিল কেনার টাকা নাই, আপনি পুরা টাকাটা দিয়ে দিতেছেন এই বিদেশি স্টাফদের পিছনে। এইটা করতে গিয়ে পাকিস্তানের যে ভয়াবহ অর্থনৈতিক সংকট হয়েছে, সেইটার ফলে আসলে পাকিস্তানের ক্রিকেট স্ট্রাকচারটাই ধসে গেছে। ফলে এখন আর তাদের ওই যে প্রকৃতির দিকে বা স্রষ্টার দিকে চেয়ে বসে থাকা ছাড়া, যে একটা ভালো খেলোয়াড় আসে কিনা, এটা ছাড়া আর কিচ্ছু করার নাই। এখন শুধুমাত্র ফলে তারা কম্পিটিশনে পিছাইতে পিছাইতে ওই জায়গায় চলে গেছে। আরেকটা ভয়াবহ জিনিস, সেটা পাকিস্তানের চিরকাল, ইন্ডিয়াও ছিল একসময়, ইন্ডিয়ানরা এই জিনিসগুলো খুব শিখছে যে এই জিনিসগুলো আমাদের রাষ্ট্রীয় ক্ষতি করে, ফলে ওরা দল মত নির্বিশেষে কিছু জায়গায় একমত হয়েছে যে আমরা ক্রিকেটে আর বাইরে রাজনীতি করব, আমরা রাজনীতি করে অন্য দেশ শেষ করে দেবো। আমাদের দেশের ভিতরে যখন আলাপ হবে, তখন তুমি কংগ্রেস, তুমি বিজেপি, তুমি তৃণমূল, কাউরে আলাদা করার সুযোগ নাই। যে যে জায়গায় এক্সপার্ট শুধুমাত্র তার সে আছে। দেখেন রাহুল দ্রাবিড়ের মতো লোক যখন এনসিএতে গিয়ে সব বৈপ্লবিক কাজ করতে যাচ্ছে, রাহুল দ্রাবিড় নিয়ে সারা পৃথিবী ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপত্তি আসে। বিশেষ করে সে যখন প্রাদেশিক ক্রিকেট স্ট্রাকচারগুলোকে এনসিএর আনলো, জবাবদিহিতে আনলো, তখন বড় বড় রাজনীতিবিদ কেন্দ্রের কাছে আপত্তি করছে, বিসিসিআইয়ের কাছে আপত্তি করছে। বিসিসিআই একদম চোখ উল্টায় নিছে। তখন তো জয়শাহী সেক্রেটারি ছিল, জয়শাহী পর্যন্ত চোখ উল্টায় নিছে না, রাহুল দ্রাবিড় এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এটা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য সে যা সঠিক মনে করে তাই করতে দিতে হবে, কোনো রকম পলিটিক্যাল বাধা তারে দেওয়া যাবে না। পাকিস্তান উল্টোটা করছে। পাকিস্তান সবসময় যে কোনো পলিটিক্যাল রিলেশন, যে কোনো কিছু, এটার প্রভাব পড়তে দিচ্ছে ক্রিকেট বোর্ডে। 2 বছর বাদে বাদে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বদলায় যায়, কোচকে বদলায় ফেলা হয়, তারপরে ঘরোয়া ক্রিকেটে নানা রকম। আজকে আকিব জাভেদ এনসিএ দেখতেছে, পরশুদিন আকিব জাভেদের সঙ্গে যদি পলিটিক্যাল রিলেশন না থাকে ভালো, এই সরকার যদি পড়ে যায় বা সরকারের বিশেষ অংশ চেঞ্জ হয়ে যায়, আকিব জাভেদের বদলে আরেকজন চলে আসবে। সেই লোককে আদৌ ওই পদের জন্য যোগ্য কিনা, অমুক তমুক। এটা এখন আপনি পাকিস্তানে এখন ঘরোয়া ক্রিকেটে যেসব এক্স ক্রিকেটাররা কোচিং করাচ্ছেন, তাদের দক্ষতা এবং প্রোফাইল দেখলে বুঝবেন যে এরা শুধুমাত্র বিশেষ বিশেষ সম্পর্কের সুবাদে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছে। এখন এই পুরোটা শুনে আপনার কি মনে হচ্ছে? গল্পটা কি পাকিস্তান নিয়ে বললাম না বাংলাদেশ নিয়ে বললাম? মনে হচ্ছে না যে একই ঘটনা তো এই জায়গায়ও ঘটতেছে? আসলেই তাই। পাকিস্তান একসময় হাইওয়েতে ছিল, হাইওয়ে থেকে নেমে এখন কাদা রাস্তায় হাঁটতেছে। ফলে পাকিস্তানের গল্পটা আপনার ট্র্যাজেডি, আর আমাদের গল্পটা কমেডি হয়ে গেছে কি জানেন? আমরা কাদা রাস্তা থেকে আমাদের হাইওয়েটা দেখা যায় সব সময়। একদম ওই 2000 সালে আমরা টেস্ট স্ট্যাটাস পাইছি, পৃথিবী যখন আধুনিক হওয়া শুরু করছে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা বরং তখন হাইওয়ের অনেক কাছে ছিলাম, একটু শুকনো রাস্তায় ছিলাম। সেখান থেকে আমরা ওই ওই পিছাইতে পিছাইতে এখন পাকিস্তান তো পাকিস্তানি ভাই। ওই যে বললাম, পাহাড়ে পর্বতে সীমান্তে ওদের র ট্যালেন্ট তৈরি হতেই থাকবে। এখনো আপনি দেখবেন হঠাৎ হঠাৎ একটা করে, এই যে মাঝে কার কথা বলতেছিলাম কন্টেন্টে, সীমান্ত এলাকা থেকে আসছে, ওদের ওই খাইবার এলাকা, খাইবার এজেন্সি, অমুক তমুক এইসব জায়গা থেকে তো র ট্যালেন্ট এসেই ওদের মাঝে মাঝে কাঁপায় দিবে। আমাদের তো সেরকমও কম, সুযোগ কম। ফলে পাকিস্তানের মধ্যেও কিন্তু টিকে থাকবে। আমরা হাইওয়েতে ওঠার চেষ্টাও করলাম না কখনো। ওরা হাইওয়েতে নেমে কাদার রাস্তায় গেছে, আমরা কাদার রাস্তায় ছিলাম, চেষ্টা করি হাইওয়েতে না গিয়ে কত বেশি পিছনে যাওয়া যায়। ফলে আমাদের আর ওদের গল্পটা শুনতে একরকম, কিন্তু ওদেরটা ট্র্যাজেডি, আমাদেরটা কমেডি হয়ে যাচ্ছে, এই আর কি। সবাই ভালো থাকবেন। হোপফুলি বাংলাদেশের ব্যাপারে অন্তত কমেডি, ট্র্যাজেডি এগুলো বাদ দিয়ে কোনো একদিন ফেয়ারি টেল বলতে পারবো। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।